ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিচ্ছি। এমন সময় আমার ছোট ভাই নীরব আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আপু তোর জন্য একটা দুঃসংবাদ আছে। আমি নীরবের কথা শুনে কিছুটা অবাক হয়ে জানতে চাইলাম, কিসের দুঃসংবাদ? আপু, আব্বু আম্মু যার সাথে তোর বিয়ে ঠিক করেছে সে একজন বাক প্রতিবন্ধী। কথাটি শোনা মাত্র আমার মাথায় যেন একটা চক্কর মারলো। নীরব আবারও বলল, তোর মন চাইলে তুই বিয়ে করতে পারিস, কিন্তু ওই লোকের সাথে যদি তোর বিয়ে হয় তাহলে আমি তাকে দুলাভাই বলে ডাকতে পারবো না। যেই লোক কথাই বলতে পারে না তার সাথে আবার কিসের কথা? বলেই রাগ দেখিয়ে চলে গেল। আয়নার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, আমার কি কোনো অপূর্ণতা রয়েছে যার কারণে বাবা মা এই সিদ্ধান্ত নিয়েছে? আমার হিসেব মিলছে না। 1 ঘন্টা ধরে খুঁজেও কিছু পেলাম না। তাহলে কি কোনো রোগ রয়েছে আমার? আগে যাই আব্বু আম্মু থেকে জিজ্ঞেস করে আসি। ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেলাম। আম্মা রান্নাঘরে রান্না করছে। আমি রান্নাঘরের ভেতরে ঢুকে আম্মার পেছনে গিয়ে দাঁড়ালাম। আম্মা আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? আমি কথাটা মুখ থেকে বের করতে চেয়েও আবারও থেমে গেলাম। প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, আম্মা কি রান্না করেছো? আম্মা বলল, তোর আব্বুর প্রিয় খাবার গরু গোশত আর আলুর ভর্তা। আচ্ছা আম্মু, আব্বু তো ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছে, আমি কি আব্বুর জন্য 1 কাপ চা নিয়ে যাব? ও ভালো কথা মনে করেছিস। তোর আব্বু তো অনেক আগেই আমার কাছে চা চেয়েছিল, কিন্তু আমি রান্নার ব্যস্ততার কারণে চা দিয়ে আসতে পারিনি। তুই একটা কাজ কর, ফ্লাস্কে চা আছে, কাপে ঢেলে নিয়ে যা। আমি তাড়াতাড়ি ফ্লাস্ক খুলে একটা কাপ হাতে নিয়ে চা ঢেলে রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। আব্বু পত্রিকা পড়ছে। আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তুই আছিস বলেই এখনো চা খেতে পারছি। তোর মাকে কখন চায়ের কথা বলেছি? এখন পর্যন্ত চা দেওয়ার কোনো নামগন্ধ নেই। আয় বস আমার পাশে, বস। কদিন পর তো এই অভাগা বাপটাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলেই যাবি, তখন আর তোর মতো করে কে আমাকে চা বানিয়ে খাওয়াবে বল? আমি আব্বুর পাশে বসে বললাম, আব্বু আমি কি দেখতে খুবই খারাপ? এই অলক্ষণে কথাটা কে বলেছে? না আব্বু, কেউ বলেনি। তবু আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম। মারে, তুই দেখতে আমার মায়ের মতো হয়েছিস, আর আমার মা ছিল 7 গ্রামের সেরা সুন্দরী। তাহলে তুই এবার বুঝে নে তুই কতটা সুন্দরী। এখন বল, কেন তুই এমন অবান্তর প্রশ্ন আমাকে করলি? মুখ ফুটে বলতে চেয়েও আব্বুকে বলতে পারলাম না। আর জানা হলো না কেন আমাকে একটা বোবা লোকের সাথে বিয়ে দিচ্ছে। কথার প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, আব্বু না, এমনি জানতে চেয়েছিলাম। আসলে তুমি তো সবসময় আমাকে তোমার রাজকন্যা বলে ডাকো, তাই আর কি। বলেই বসা থেকে উঠে বাসার ভেতরে চলে গেলাম। বিকেলবেলা দরজা খুলতেই আমার ছোট মামা বাসার ভেতরে প্রবেশ করলো। তোমাকে মনে মনে খুঁজছিলাম কবি সাহেব। আমার ছোট মামার নাম রহিম, কিছু টুকটাক কবিতা লেখে, সেজন্যই নীরব তাকে ব্যঙ্গ করে ডাকে কবি সাহেব। মামা একটু রাগের স্বরে বলল, সাহেবটা তুই বাদ দিতে পারিস না? শুধু কবি ডাকলে কত না ভালো লাগে। সাহেব শব্দটা সম্মানীয়, তোমাকে সম্মান দেখালেও কি দোষ? কবি সাহেব, দোষগুণ বাদ দে, আগে বল আমাকে কেন খুঁজেছিলি মনে মনে? আসলে তোমার বোনের বাড়িতে কি হচ্ছে সে খোঁজ খবর কি তুমি রাখো? কেন, কি হয়েছে আবার? আসলে গোপন বিষয়, তোমাকে যে আমি কিভাবে বলি, কোন ভরসায় বলি? তুমি যদি আবার বলে দাও। না বলবো না, বলো কি হয়েছে? সত্যি বলবে না তো? 100% সত্যি। আমি কারো কাছেই কিছু বলবো না। তোমার ভাগ্নি যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা নাকি কথা বলতে পারে না, মানে বোবা। রহিম মামা নীরবের কথা শুনে চমকে উঠে জানতে চাইলো, কি বলছিস তুই? আমার এত সুন্দর একটা ভাগ্নির বিয়ে হবে বাক প্রতিবন্ধী একটা ছেলের সাথে? মামা, এটা নিয়ে বিশাল বড় ঝগড়া হয়েছে আব্বু আম্মুর সাথে, কিন্তু আব্বুর এক কথা, ওই ছেলের সাথে আপুর বিয়ে দেবে। প্লিজ, আমি তোমাকে বিশ্বাস করে আপন মনে কথাটা তোমার কাছে বলেছি। তুমি কারো কাছে আমার নামটি অন্তত বলো না। আর একটা কথা, এই বিষয়ে তুমি জানো সেটা কাউকে বুঝতে দিও না, ঠিক আছে? তাহলে তুমি আপুর রুমে গিয়ে আপুর সাথে দেখা করো। আমি আমার রুমে যাচ্ছি। মামা সত্যি টেনশনে পড়ে গেল। আমার রুমের ভেতরে ঢুকে আমার কাছে এসে বলল, কিরে শোভা, এসব কি শুনছি? কি শুনছো মামা? একজন বাক প্রতিবন্ধী ছেলের সাথে নাকি তোর বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ মামা, আমিও তাই শুনেছি। তা তুই কোনো প্রতিবাদ করিসনি কেন? এমনিতেই তুমি জানো তোমার বোন দুলাভাই সারাদিন একটার পর একটা বিষয় নিয়ে ঝগড়ায় ব্যস্ত থাকে। আমি অশান্তি চাই না, তাই আমি চাই না যে আমার কথাটা নিয়ে কোনো ঝগড়া সৃষ্টি হোক দুজনের মধ্যে। তাই বলে তুই এমন একটা বিষয় মেনে নিবি? মামা, কপালে যা আছে তাই হবে। আমি কিন্তু এটা মানতে পারছি না। তোর মতো একটা ভালো ভদ্র সভ্য মেয়ে তার স্বামী নাকি কথা বলতে পারবে না, এটা কিভাবে মানি বল? মামা, আমি তো তার ছবি দেখেছি, দেখতে অনেক সুন্দর। তুমিও তো সেদিন বলেছো যে আমার সাথে খুব ভালো মানাবে। এখন কথা বলতে পারে নাকি মা বাবার পছন্দের বিরুদ্ধে যাব? আমি তো তোকে বিরুদ্ধে যেতে বলিনি, আমি তোকে বলছি এই বিষয়ে তুই তোর মা বাবার সাথে কথা বল। মামা, আমি তো বললাম আমি অশান্তি চাই না। এমন সময় মা বাবার রুম থেকে ঝগড়াঝাটি শব্দ ভেসে আসলো। মামা আমার দিক তাকিয়ে বলল, ওই দেখেছিস, শান্তির বাণী শুরু হয়ে গেছে। এটা নতুন আর কি মামা। আচ্ছা তুই থাক, আমি বিষয়টা দেখছি। বলেই মামা আমার রুম থেকে বের হয়ে গেল। এত বছর পরেও তোমার মনে হচ্ছে যে আমার কারণে সব অশান্তি সৃষ্টি হয়? বাবার এমন কথায় মা উত্তেজিত হয়ে বলল, তোমার পুরোটাই প্যাচ।
তোমার মনের মধ্যে প্যাচ, বাহিরে প্যাচ, কথায় প্যাচ, সবকিছুতেই প্যাচ। এত বড় কথা তুমি বললে? দাঁড়াও, প্যাচ কত প্রকার ও কি কি তা আমি তোমাকে দেখাচ্ছি। এমন সময় মামা রুমের ভেতরে ঢুকে বলল, কি শুরু করেছো তোমরা? আজ বাদে কাল তোমাদের মেয়ের বিয়ে, আর তোমরা দুজনে কিনা ঝগড়াই ব্যস্ত। আম্মা কান্না করতে করতে মামাকে ধরে বলল, তুই এসেছিস ভাই, তুই ভালো করেছিস। এই লোকটার সাথে আমি আর থাকবো না, তুই আমাকে নিয়ে চল। আপা, তুমি এখনো ছোট না, এই সমস্ত ন্যাকা কান্না বাদ দাও। তুই সব সময় দেখেছি তোর দুলাভাইয়ের পক্ষে কথা বলিস। আব্বু বলল, উচিত কথা বলি তো, সেজন্যই তোমার ভাই আমার পক্ষে কথা বলে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আম্মা বলল, এখন আবার কে আসলো? আব্বু বলল, কে আসলো সেটা পরে দেখা যাবে, আগে তুই বলতো ভাই, তোর আপা কি সারা জীবন আমাকে এভাবে জ্বালাবে? এমন সময় নীরব রুমের ভেতরে প্রবেশ করে বলল, ঝগড়াঝাটি অনেক করেছো, এখন ড্রয়িং রুমে যাও, তোমাদের নতুন জামাই এসেছে। এমন কথা শুনে সবাই অবাক। আব্বা বলল, নতুন জামাই মানে? নীরব বলল, যে লোকটার সাথে বিয়ে ঠিক করেছো সেই লোকটা এসেছে। আম্মা বলল, নতুন জামাই হঠাৎ আমাদের বাড়িতে, কারণটা কি? আচ্ছা নীরব, তুই গিয়ে বস তো, আমরা আসছি। নীরব চলে গেল। মামা বলল, কারণটা পরে খোঁজা যাবে। দুলাভাই, আগে বলো তো, ছেলে নাকি কথা বলতে পারে না? আব্বা অবাক হয়ে মামার দিকে তাকিয়ে বলল, কি বলছিস তুই? কে বলেছে এসব কথা তোকে? কে বলেছে সেটা বড় কথা নয়, এই ছেলে যদি কথাই বলতে না পারে, তাহলে আমার এত সুন্দর একটা ভাগ্নিকে বোবা ছেলের সাথে কেন বিয়ে দিচ্ছ? আব্বু মামার হাত ধরে বলল, তারপর দেখবি এই ছেলে কথা বলতে পারে কি পারে না। বলেই সবাই রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই মিরাজ সবাইকে সালাম দিয়ে জানতে চাইলো, আপনারা কেমন আছেন? মামা অবাক হয়ে প্রথমে তাকালো নীরবের দিকে। নীরব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আব্বু বলল, বাবা তুমি হঠাৎ আমাদের বাসায়? আসলে আমি একটা বিষয় শিওর হওয়ার জন্য আপনাদের বাসায় এসেছিলাম। আম্মা বলল, কি বিষয় বাবা? আমার আর শোভার 3 দিন পর বিবাহ, কিন্তু আমরা কেউ কারোর সাথে কোনো কথা বলিনি। আব্বু বলল, কথা বলনি বলো, সমস্যা কোথায়? সমস্যা হলো আমি আসলে জানতে পেরেছি শোভা নাকি কথা বলতে পারে না। কথাটি শোনা মাত্রই সবাই অবাক হয়ে গেল। আম্মু বলল, আসলে ঘটনাটা কি সেটাই তো বুঝতে পারছি না। রহিম বলল, তুমি নাকি কথা বলতে পারো না বোবা, আবার তুমি বলছো শোভা কথা বলতে পারে না, এই কথার রহস্য কি? রহিম মামা বলল, আমি বাসায় ঢোকার সাথে সাথে নীরব এই কথা আমাকে বলেছে। মিরাজ বলল, আমাকেও তো নীরব বলেছে। সবাই অবাক হয়ে নীরবের দিকে তাকালো। আম্মা বলল, নীরব তুই সত্যি করে বলতো, এই কথা কেন তুই মিরাজের কাছে বলেছিস? মামা বলল, তুই আমার কাছে কেন বলেছিস? মিরাজ কথা বলতে পারে না? বাহ, এখন আমার দোষ হয়ে গেছে তাই না? আমি ভালোর জন্য এই কথাটা বলেছি। আব্বু বলল, কিসের ভালো? আমি ভেবেছি স্ত্রীর কথা বলতে পারে না শুনে স্বামী খুশি হবে, আর স্বামী কথা বলতে পারে না শুনে স্ত্রী খুশি হবে, হাসি মুখে বিয়ে করবে। কেন তোর এমনটা মনে হলো কেন? আম্মু তুমি তো রেগে গেলে বলো মাঝে মাঝে, মন চায় তোর বাপের মুখটা সেলাই করে দেই, যেন বকবক করতে না পারে। আবার আব্বু তুমিও তো বলো, তোর আম্মু যদি কথা বলতে না পারতো তাহলে জীবনটা আমার ঝালাপালা হতো না। সেজন্যই তো আমি এমন কথাটা বললাম, ভেবেছিলাম আপু খুশি হবে, মিরাজ ভাইয়াও খুশি হবে, কিন্তু ঘটনা তো দেখছি উল্টো। রহিম মামা বলল, আসলে আপা ছোটবেলা থেকে নীরব তোমাদের ঝগড়াঝাটি দেখতে দেখতে ওর মনে একটা বিদ্রুপ প্রভাব পড়েছে, তাই ও মনে করেছে স্বামী স্ত্রী যে কোনো একজন কথা না বলতে পারলেই হয়তো সংসারে ঝগড়াঝাটি হয় না। নীরব বলল, মামা কথা কিন্তু 100% সত্য। মিরাজ বলল, তাহলে এখন আমি আসি, যা বুঝবার তো আমি বুঝে গেছি। নীরব বলল, তুমি এখনো কিছুই বোঝো নাই, আসো আমার সাথে ভেতরে আসো, তারপর তোমাকে বাকিটা বুঝাচ্ছি। বলেই মিরাজের হাত ধরে আমার রুমের দিকে নিয়ে আসলো। মামা বলল, কি আজ ঝগড়া করবে বাচ্চাদের সামনে? তোমরা যেমন আচরণ করবে বাচ্চারাও ঠিক তেমনটাই শিখবে। মামার কথায় আব্বু আম্মু কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। প্রিয় ভিউয়ার্স, আপনি যেমনটা শিখাবেন আপনার সন্তান তেমনটাই শিখবে। হয়তো আপনি যেমনটা করছেন তেমনটাও সে করতে পারে, হিতে হয়ে যেতে পারে বিপরীত। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।